ঢাকা শহরের ব্যস্ততম রাস্তায় রাত প্রায় 2টার দিকে এক গরিব রিক্সা চালক রিক্সা চালিয়ে যাচ্ছে। ব্যস্ততম রাস্তা হওয়ায় বড় ছোট সকল প্রকার মাল পরিবাহী গাড়িগুলো তীব্র গতিতে ছুটে চলেছে নিজ গন্তব্যে। সেই সকল কিছুকে অতিক্রম করে রিক্সা চালক বাড়ি ফেরার আশায় একটু দ্রুত চালানো শুরু করেছে। তার স্ত্রী পুত্র কন্যা তার জন্য অপেক্ষা করছে। পরিবারের একমাত্র আয় উপার্জনকারী সে। তার এই জীবিকার উপরেই নির্ভর করে তার পরিবার। এভাবে সামনে যেতে যেতে হঠাৎ রিক্সা চালক অন্যমনস্ক হয়ে যাওয়ায় সামনে মোড় খেয়াল না করে সোজাসুজি রিক্সা চালিয়ে দেয়। এদিকে তখনই এক মাতাল ট্রাক চালক নেশা করে ট্রাক চালিয়ে তীব্র বেগে রিক্সার দিকে ছুটে আসে। মোড়ের মধ্যস্থানে রিক্সা আর বিপরীত পাশের রাস্তা দিয়ে সোজাসুজি চলমান ট্রাক সোজা রিক্সার মাঝ বরাবর আঘাত করবে। হঠাৎ রিক্সা চালক এরকম অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। এদিকে ট্রাক ড্রাইভার দ্রুত কষে ব্রেক করে, তবে দুর্ভাগ্যবশত অনেক কাছে চলে আসায় ব্রেকে কাজ না করে রিক্সা থাকা জায়গায় তীব্র বেগে ছুটে যায়। এমন অবস্থা দেখে ট্রাক ড্রাইভার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে। কষে জোরে ব্রেক করার ফলে ট্রাকটার সামনের 2 চাকা ঘষতে ঘষতে কিছুটা সামনে গিয়ে থেমে যায়। হাইড্রোলিক ব্রেক করায় ট্রাকটার সামনের চাকায় কিছুটা টায়ারের অংশ নষ্ট হয়ে যায়। রাস্তা দিয়ে পিচের সাথে টায়ার দিয়ে সাদা ধোঁয়া উঠছে। গাড়ির ভেতরে থাকা ড্রাইভার হতবাক হয়ে যায়। সে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও না আছে কোনো শব্দ, না আছে কোনো পদক্ষেপ, না আছে রিক্সা চালকের পদক্ষেপ। তবে কি হলো রিক্সাটা? আর এত দ্রুত অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটায় রিক্সা চালক ও ট্রাক চালক নিজেদের গতি থামাতে পারবে না এমন ধারণা তার। তাহলে রিক্সাটা কোথায় গেল? ট্রাক ড্রাইভার অতি ব্যস্ততার সহিত গাড়ি থেকে নামলো। দরজা খুলে বাইরে লাফিয়ে বের হলো। বাইরে বের হয়ে তিনি অবাক হয়ে গেছে। তারই চোখের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনায় রিক্সা চালকের মৃত্যু হওয়ার কথা। সেখানে সেই রিক্সা চালক সুস্থভাবে একইভাবে রিক্সায় বসে আছে। তবে তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে বিচলিত হয়ে আছে, হয়তো অনেক বড় শক খেয়েছে। ট্রাক ড্রাইভার রিক্সাটার দিকে এগিয়ে গেল। ট্রাক ড্রাইভারকে দেখে রিক্সা চালক থরথর করে কাঁপছে। রিক্সা চালক এতটা ভয় পেয়েছে সে এখন ঠিক করে নিজেরই নাম মনে করতে পারছে না। এদিকে ট্রাক ড্রাইভার তার দিকে এগিয়ে আসায় সে আরও ভয় পাচ্ছে, কারণ যদিও কিছুই হয়নি তবে সম্পূর্ণ দোষটা তার। সে অন্যমনস্ক হয়ে রিক্সা চালানোর ফলে এমনটা হয়েছে। আস্তে আস্তে ট্রাক ড্রাইভার রিক্সা চালকের সামনে এসে দাঁড়ালো। রিক্সা চালকের চিন্তা কি থেকে কি হয়ে গেল। আসলে আমি কি বেঁচে আছি নাকি মৃত্যুবরণ করেছি? এখন আমি আমার আত্মরূপে নাই তো? এদিকে ট্রাক ড্রাইভার ভাবছে, শিওর আমি মারা গেছি। পৃথিবীর সকল মায়া ত্যাগ করেছি। এত বড় ও দ্রুত গাড়ি চালানোর ফলে আজ আমার মৃত্যু হলো। এখন আমার পরিবারের কি হবে? তবে কি কথাটা সত্যি অদৃশ্য শক্তি আছে? আমার সাথে রিক্সা চালকের অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে সেও আমার সাথে মৃত্যুবরণ করেছে। ট্রাক ড্রাইভারকে দেখে রিক্সা চালক বলল। মারে মাফ কইরা দিন স্যার, আমি বুঝবার পারি নাই এমনটা হবে। ট্রাক ড্রাইভার বলল, আমরা কি বেঁচে আছি নাকি এইটা আমাদের প্রতিবিম্ব? দুজনেরই মনের মাঝে এমন চিন্তা কাজ করছে। ট্রাক ড্রাইভার রিক্সা চালকের সামনে গিয়েও কোনো কথা খুঁজে পাচ্ছে না। কি বলবে, কোন কথা দিয়ে শুরু করবে তা তার জানা নেই। দুজনের মনের মাঝে একই কথা ঘুরতে ফিরতে থাকায় দুজনেই নীরবতা ভেঙে একই সাথে বলে ওঠে। আমরা মারা। আমরা মারা। হঠাৎ দুজনেই একসাথে থেমে গেল।
দুজনেই অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। ভয়াবহ মুখে রিক্সা চালক বলল। আমি কি বেঁচে আছি? করুণ সুরে ট্রাক ড্রাইভার বলল। মনে হয় না আমরা বেঁচে আছি। রিক্সা চালক আবারও কিছু একটা কথা বলতে চাচ্ছিল। যখনই বলতে যাবে ঠিক তখনই রিক্সার পেছনে একটা প্রাইভেট কার এসে উপস্থিত হলো। প্রাইভেট কারে থাকা ব্যক্তির রাগান্বিত স্বরে বলল। রাস্তার মাঝে রিক্সা থামিয়ে নাটক করেন নাকি আপনারা? দ্রুত রিক্সা সরান। আগত প্রাইভেট কারে থাকা ব্যক্তির কথা শুনে দুজনে আরেকবার অবাক হয়। কিছু না বলে রিক্সা চালক একপাশে এসে রিক্সা থামায়। হাসি মুখে ট্রাক ড্রাইভার সরে রিক্সা চালকের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল। আমরা বেঁচে আছি, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমাদের জীবন ভিক্ষা দেওয়ার জন্য। রিক্সা চালক ও তার সাথে তাল মিলিয়ে আনন্দে পাগল প্রায়। হঠাৎ ট্রাক ড্রাইভার বলল। আমরা এমন অবস্থা থেকে মুক্তি পেলাম কি করে? তুমি রাস্তার মাঝে ছিল, তবে এই পাশে আসলে কি করে? এত দূর তো কিছুই করা সম্ভব না, তবে তুমি পারলে কি করে? রিক্সা চালক আমতা আমতা করে বলল। আমি কিছু জানি না। আমার শুধু মনে আছে আমি ট্রাকের সামনে ছিলাম আর হঠাৎ করে এখানে। এর মধ্যে সকল সময় মনে হচ্ছিল আমি আলোর বেগে স্থান পরিবর্তন করছি। চোখের একটা পলকে পড়তে না পড়তেই আমি এখানে। ট্রাক ড্রাইভার বলল। আমাদের কিছুই হয়নি, আপনি মন খারাপ না করে ভালোভাবে বাসায় যান, এইসব বিষয় আমি নিজেই দেখে নিব। রিক্সাটা সোজাসুজি রাস্তা বেয়ে চলতে শুরু করলো। চালকও আর পেছনে ফিরে দেখলো না, সোজাসুজি রিক্সা চালিয়ে চলে গেল। এদিকে ট্রাক ড্রাইভারের মনে আনচান করছে, কে বা কিভাবে এমনটা সম্ভব। সুনিশ্চিত দুর্ঘটনা থেকে মুক্তি পেল কিভাবে? ট্রাক ড্রাইভার কিছুই বুঝতে পারছে না। তার জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি সে হয়নি, আর প্রথমবার, তাও এত রহস্যময় কাহিনী। ট্রাক ড্রাইভার মনে মনে ঠিক করলো এই রহস্যের সমাধান তাকেই বের করতে হবে। সে চারদিকে চোখ বুলিয়ে সবকিছু দেখছে, সবকিছুই ঠিক আছে, শুধু মাত্র ঘটে যাওয়া ঘটনাটা বাদে। হঠাৎ তার চোখটা ল্যাম্পপোস্টের কাছে আটকে যায়, কারণ ল্যাম্পপোস্টে স্পষ্ট সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। সিসি ক্যামেরাটা একদম রাস্তার মাঝামাঝি মুখ করে রাখা আছে, যা স্পষ্ট, মানে অ্যাক্সিডেন্টের সময় কিভাবে এমন আশ্চর্য ঘটনা উপস্থিত হয়েছে তা বোঝা যাবে সম্পূর্ণ প্রমাণসহ। ট্রাক ড্রাইভারের বাসা মোড় হতে একটু পাশে, তার এখানকার সকল স্থানই জানা, তাই সে দ্রুত গাড়িতে ওঠে আর স্টার্ট করেই রওনা দেয় সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে, যেখানে মেন রোডের সকল সিসিটিভির ভিডিও ফুটেজ পাওয়া যাবে। ট্রাক ড্রাইভার কন্ট্রোল রুমের সামনে এসে গাড়িটা থামায়। গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করার সময় হঠাৎ তার সামনে দারোয়ান হাজির হয়। দারোয়ান বলল। এখানে কেন? ট্রাক ড্রাইভার বলল। আমার একটা সমস্যা হয়েছে, আমার এতে নাম্বার বোর্ডের এখন থেকে আধা ঘন্টা ঘটে যাওয়ার সকল সিসিটিভি ফুটেজ লাগবে। দুঃখিত, এখানে বাইরের কাউকে কোনো ফুটেজ দেখানো হয় না। আপনি যদি পুলিশ সহ আসেন এখানে, তবে দেখানো হবে, এমনটাই নিয়ম। নিয়ম ভাঙারও একটা নিয়ম আছে জানেন? মানে কি বলতে চাচ্ছেন আপনি? ট্রাক ড্রাইভার হাতে 1000 টাকার 2টা নোট নিয়ে দারোয়ানের সামনে ধরলো। সাথে সাথে দারোয়ান লোভাবু চোখে তার হাত থেকে টাকাগুলো নিয়ে বলল। স্যার, কত নম্বর রোডের কথা যেন বলছিলেন? ট্রাক ড্রাইভার রোডের নাম্বার বলল। দারোয়ান ট্রাক ড্রাইভারকে সযত্নে তাকে ভেতরে নিয়ে গেল। দারোয়ান বলল। ট্রাক ড্রাইভার সম্মতি দিয়ে দারোয়ানের সাথে কন্ট্রোল রুমে প্রবেশ করলো। রোডের নাম্বার দেখে পর্যায় অনুসারে সিসিটিভি ফুটেজে দেখতে শুরু করলো। কিছুক্ষণ খোঁজার পরই তার উদ্দেশ্য সফল হলো। তার সামনেই সেই ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে আনুমানিক সময় ধরে ফুটেজটি চালু করলো। দুর্ঘটনার সময়ের ফুটেজটা চলতে শুরু করলো। ক্যামেরায় দেখা যাচ্ছে একটা রিক্সা চালক আনমনে রিক্সা চালিয়ে যাচ্ছে। রিক্সাটা মোড়ের সামনে আসলো, আর সাথে সাথে বিপরীত দিক থেকে একটা দ্রুত গতিবেগের ট্রাক ছুটে আসছে। যখনই ট্রাক আর রিক্সার সংঘর্ষ হবে, ঠিক তখনকার ঘটে যাওয়া কয়েক সেকেন্ডের দৃশ্য দেখে ট্রাক ড্রাইভার চেয়ার থেকে নিচে ছিটকে পড়ে যায়।
আর দারোয়ান লাফ দিয়ে দৌড়ে পালাতে গিয়ে দরজার সাথে আঘাত খেয়ে জ্ঞানশূন্য হয়ে পড়ে যায়। তবে কি ছিল ভিডিওটা? ট্রাক ড্রাইভার ভিডিওটা দেখে আতঙ্কে যখন পড়ে যাচ্ছে তখন দুর্ভাগ্যক্রমে তার মাথাটা টেবিলের পায়ের সাথে আঘাত লাগে। গুরুতর আঘাত লাগার ফলে সেও জ্ঞান হারায়। হঠাৎ দারোয়ানের জ্ঞান ফিরেই নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে। চারিদিকে কেউ নেই, শুধু একা একা একটা চেম্বারে আছে সে। দারোয়ান কাউকে না পেয়ে চিৎকার করে বলল, কেউ আছেন? কেউ কি আছেন? রুমের ভিতর রোগীর চিৎকার শুনে নার্স দৌড়ে এসে বলল, ব্যস্ত হবেন না, আপনি হসপিটালে আছেন। আপনার সাথে যিনি ছিল তিনিও এখন সুস্থ আছে। আপনি শান্ত হন, আমি ডাক্তারকে বলে আসি আপনার জ্ঞান ফিরেছে। দারোয়ান বলল, আমি এখানে কেন? কিছুক্ষণ আগে আপনি মাথায় আঘাত পান, আর আমাদের এখানে আপনাকে সহ আরেক ব্যক্তিকে ভর্তি করানো হয়। আমি দরজার সাথে আঘাত খেয়েছিলাম, তবে আমাকে এখানে কে আনলো? আমি ভালোভাবে জানি না, তবে একটা লম্বা পরিষ্কার ছেলে আপনাদের এখানে ভর্তি করিয়েছে। দারোয়ান ভাবছে। আমাদের হাসপাতালে ভর্তি করবে কে? এত রাতে কন্ট্রোল রুমে কার আসার কথা না, তবে একটা লম্বা পরিষ্কার ছেলে আমাদের এখানে আনলো কিভাবে? এত রাতে ওইদিকে কোনো কাকপক্ষী যাওয়া সম্ভব না, তবে রুমের ভিতর কারো যাওয়ার অসম্ভব। তবে আমাদের ভর্তি করলো কে? নার্স দারোয়ানের চিন্তিত মুখ দেখে বলল, আপনি বেশি চিন্তা করবেন না, আপনার মাথায় সামান্য চোট লেগেছে, ওষুধ দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনার বাসায় কারো নাম্বার থাকলে দিন, আমরা তাদের বলে দিব। দারোয়ান বলল, ঢাকায় আমার কেউ থাকে না, এখানে আমি একটা চাকরি করি, আমার সকল পরিবার গ্রামে থাকে। ঠিক আছে, তাহলে আপনি রেস্ট করেন, আমি ডাক্তারবাবুকে আপনার জ্ঞান ফেরার কথাটা বলে আসি। বলেই নার্স বাইরে বের হওয়ার জন্য পা বাড়ালো। তখনই দারোয়ান তাকে প্রশ্ন করলো, আমাদের যিনি ভর্তি করিয়েছেন তার নাম বা ঠিকানা জানেন? না, তবে সেই ব্যক্তি আপনাদের চিকিৎসার টাকা সহ আপনাদের ভর্তি করিয়ে দিয়েছেন। অপরিচিত কেউ যদি হয় তবে এতটা মানবতা দেখাবেন না, তাও যদি হয় এই দ্রব্যমূল্যের বাজারে তেমন বিষয় কাল্পনিক ধরা যায়, তাই আমরা আর বেশি কিছু জানতে চাইনি। আমাদের যখন ভর্তি করালেন তখন ভর্তি ফর্ম ফিল আপ করেননি কেন? এই বিষয়টা তো আমার দায়িত্ব না, বিধায় আমি জানি না। আচ্ছা, আপনি থাকেন, আমি গেলাম। বলেই নার্স বাইরে চলে গেল। এদিকে দারোয়ান ভাবছে, কে হতে পারে এই ব্যক্তি? আর সে জানলো কি করে আমরা এখানে আছি? আর যদিও বা সে জানবে, তার কোনো উদ্দেশ্য থাকবে, তবে নিজের টাকা খরচ করে আমাদের হাসপাতালে নিয়ে এলো কেন? আর যদি এই ব্যক্তি অসৎ উদ্দেশ্য থাকবে তবে কন্ট্রোল রুম গেল কেন? অন্য কোথাও যেতে পারতো, যেমন কোনো ব্যাংক বা অন্য কোথাও। কে হতে পারে ব্যক্তি? দারোয়ানের ভাবনার সেট ভাঙল ডক্টরের কথায়। রুমে ঢুকতে ঢুকতে ডক্টর বলল, এখন কেমন ফিল করছেন? দারোয়ান বলল, অনেকটা ভালো, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিলে আমাকে নয়, বরং যিনি আপনাকে এই স্থান পর্যন্ত নিয়ে এসেছে তাকে দিয়েন। আসলে ডক্টর বাবু, আমি তাকে চিনি না, হয়তো কোনো এক সহৃদয়বান ব্যক্তি হতে পারে। দারোয়ানের কথা শুনে ডক্টর কিছুটা চমকে উঠে বললেন, আমার বিশ্বাস হয় না তিনি আপনাদেরকে অপরিচিত। যদি হয় তবে নিজের টাকায় এত কিছু করবে না। আপনি আমাকে তার পরিচয়টা দিতে পারবেন? ফর্ম ফিল আপ করা হয়নি, তবে আমি তার নামটা শুনেছিলাম। কি নাম তার? অর্ঘ্য। এই নাম দারোয়ান আজ প্রথম শুনছে সমগ্র বয়সে। দারোয়ান আর কিছু বলল না, চুপ হয়ে গেল। ডক্টর দারোয়ানকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেল। শেষে বলল, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, সকাল হতেই আপনি সুস্থ হয়ে যাবেন। দারোয়ান ঘুম ঘুম চোখে ঘুমিয়ে গেল। মনের মধ্যে অর্ঘ্য নামের ব্যক্তিকে নিয়ে তোলপাড় চলছে। সকাল 7টা বাজে। দারোয়ানের ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে বাইরে তাকিয়ে দেখে অনেকটা বেলা হয়ে গেছে। দারোয়ান দ্রুত ফ্রেশ হয়ে ডক্টরের সাথে দেখা করে বেরিয়ে পড়ল। তার এখন আর নিজের চাকরির চিন্তা নেই, মাথায় শুধু একটা নাম ঘুরপাক খাচ্ছে, আর সেই সকল কিছুর সমাধানের জন্যই ছুটে চলেছে সে। হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে রওনা দিল।
কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল। তার উদ্দেশ্য ছিল পুলিশ স্টেশন। বর্তমানে যিনি থানার ওসি পদে আছেন তিনি একজন দুর্ধর্ষ রহস্যবাদী। থানায় গিয়ে হাবিলদারের কাছে ওসির সঙ্গে দেখা করার অনুমতি চাইল। হাবিলদার ভেতরে ঢুকে বাইরে এসে দারোয়ানকে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলল। দারোয়ান বসে আছে ঠিকই, তবে তার মনের মধ্যে তোলপাড় চলছে। যতক্ষণ না ঘটনাটা কাউকে মন খুলে বলছে ততক্ষণ তার মন হালকা হচ্ছে না। হঠাৎ হাবিলদার এসে বলল, আপনি এখন ম্যাডামের সাথে দেখা করতে পারেন, ম্যাডাম আপনাকে ভিতরে ডেকেছেন। হাবিলদারের কথা শুনে দারোয়ান আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে ওসি রুমে প্রবেশ করলো। বর্তমান ওসি একজন মেয়ে, তবে তাকে মেয়ে বললে ভুল হবে। সে সাধারণ 10 জন পুরুষের থেকে বেশি বুদ্ধিমান। যথানিয়মে দারোয়ান ওসি ম্যাডামের রুমের সামনে গিয়ে বলল। আসবো ম্যাম? ওসি বললেন, জি, ভেতরে আছেন। ধন্যবাদ ম্যাডাম। জি, আপনার কমপ্লেনটা বলুন। আমার কথাটা হয়তো আপনার বিশ্বাস হবে না, তবে আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে। কথাগুলো একটু খুলে বলুন। আপনি অন্য কিছু বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, আমার কাউকে বা কারো বিরুদ্ধে কমপ্লেন করতে আসিনি, এসেছি একটা অদ্ভুত রহস্যের সমাধান করতে। আপনি হয়তো জানেন আমি রহস্যপ্রেমী, তো খুশি হব বিষয়টা খুলে বললে। তবে কাল রাত থেকে একটা বিষয় নিয়ে কিছুটা চিন্তিত আছি, তবে প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারবো না। আপনার কাছে যেহেতু প্রমাণ আছে, তবে আপনারটাই আগে দেখব। আপনি সম্পূর্ণ কাহিনীটা খুলে বলেন। ওসি ম্যাডামের কথা শুনে দারোয়ান বলতে শুরু করলো। আমি এখান থেকে একটু দূরে একটা সিসি ক্যামেরা কন্ট্রোল রুমে চাকরি করি। কাল রাত প্রায় 3টার দিকে এক ট্রাক চালক অনেক গতিতে গাড়ি চালিয়ে এসে কন্ট্রোল রুমের সামনে আসে। এত রাতে গাড়ি আসায় আমি সামনের দিকে এগিয়ে যাই। গিয়ে দেখি ড্রাইভার হাঁপাচ্ছে। সে আমাকে উদ্দেশ্য করে বলল সে 1 ঘন্টা আগের নির্দিষ্ট রোডের একটা মোড়ের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। আমি তাকে বারণ করি, তবে সে কিছুটা জোর করে আমাকে কিছু টাকা ঘুষ দিয়ে রুমে প্রবেশ করে। আমি কিছু শর্ত দেই, সাথে প্রবেশ করে রাস্তার ফুটেজ দেখতে শুরু করে। আমার প্রথম থেকে কিছুটা সন্দেহ হচ্ছিল, তাই আমিও তার ফুটেজ দেখতে শুরু করি। আর ভিডিওটা শুরুর সবই স্বাভাবিক ছিল, তবে হঠাৎ একটা রিক্সা রাস্তার মোড়ে প্রবেশ করে, আর সাথে সাথে অন্য একটা দিক থেকে মালবাহী পরিবাহী একটি ট্রাক আসে। এমনভাবে আসে সাধারণভাবে দেখলে মনে হবে এখানে একটা অ্যাক্সিডেন্ট হবে, তবে অবাক করা বিষয় হলো গাড়ি দুইটার অ্যাক্সিডেন্ট হয় না। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই রিক্সাটা অন্যদিকে চলে যায়। আমরা ভিডিওটা দেখে অবাক হয়ে যাই। আর আবার রিওপেন করি, এবার সম্পূর্ণ জুম করে গাড়ি দুইটার যে স্থানে সংঘর্ষ লাগবে সেই স্থানে নিখুঁতভাবে চোখ রাখি। স্লো মোশনে ভিডিওটা চালু করি। যখনই ভিডিওটা চালু হয় আমরা অধীর আগ্রহ দেখতে শুরু করি। যখনই গাড়ি দুইটার আঘাত করবে তখনই অন্য মোড় হতে একটা কালো ছায়া অতি দ্রুত বেগে ছুটে এসে রিক্সার এক পাশ ধরে মুহূর্তেই রিক্সাটা উঁচু করে অন্য পাশে রাখে। হঠাৎ এমন কাহিনী দেখে আমরা চমকে যাই। ছায়াটা রিক্সা সরিয়ে দ্রুত বেগে ট্রাকের গতি নিয়ন্ত্রণ করে। হঠাৎ গতি নিয়ন্ত্রণ করায় ট্রাকের সামনের চাকা মাটিতে আর পেছনের চাকা উপরে ভেসে ওঠে। ছায়াটা আবারও ট্রাকের পিছনে গিয়ে সমতলভাবে গাড়িটা মাটিতে রেখে আবারও ছুটে চলে যায়। এমন অবস্থা দেখে আমরা নিজেদের জ্ঞান নিজের এদ্ধে রাখতে পারিনি। আমি ভয়ে পালিয়ে যেতে গিয়ে দরজার সাথে মাথায় আঘাত খাই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। তখন প্রায় রাত 4টা বাজে। আমি ভাবতে শুরু করি কিভাবে এখানে আসলাম আর এত রাতে আমাদেরকে এখানে আনলো। নার্সকে প্রশ্ন করায় সে বলল লম্বা পরিষ্কার দেখতে একটা ছেলে আমাদের দুজনকে এখানে ভর্তি করিয়ে দেয়। আমার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছিল। এত রাতে যেখানে কোনো কাকপক্ষী কুকুর পর্যন্ত যায় না সেখান থেকে আমাদের হাসপাতালে নিল কে, আর সে কিভাবে কন্ট্রোল রুম পর্যন্ত প্রবেশ করলো। আমি বাইরের গেট তালা দিয়ে বন্ধ করছিলাম আর রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি ডক্টর এক কাছে নামসহ সকল পরিচয়পত্র চাই, তবে তারা শুধু নামটাই বলেছে। যে ব্যক্তি ভর্তি করিয়েছে তার নাম অর্ঘ। হঠাৎ ওসি ম্যাডাম বিষম খেয়ে কাশতে শুরু করলো। হাতে পানির গ্লাস নিয়ে কিছুটা পানি খেয়ে বলল, আপনি বলতে থাকুন। আমার সন্দেহ ঠিক এই সেই ব্যক্তি যে আমার রাতের ঘুম হারাম করেছে।
দারোয়ান আবার বলতে শুরু করলো। সেই ব্যক্তি নিজের টাকা দিয়ে আমাদের ভর্তি করায় আর নিজের আমাদের প্রাণ ভিক্ষা দেয়। আমি এটাই বুঝতে পারছি না সে কেন কন্ট্রোল রুমে গেল আর আমাদেরই বা উদ্ধার করলো কেন। আমার সন্দেহ হচ্ছে এই কালো ছায়াটা এই অর্ঘ নামের ব্যক্তি, কারণ কোনো সাধারণ কেউ এত রাতে বাইরে আসবে না, আর যদিও আসে তবে সিসি ক্যামেরায় কন্ট্রোল রুমে প্রবেশও করতে পারবে না। সকল কথা বলে দারোয়ান পানির গ্লাস হাতে নিয়ে 3 দমে সম্পূর্ণ পানি পান করলো। দারোয়ানের কথা শুনে ওসি ম্যাডাম যতটা না খুশি হয়েছেন তার থেকে বরং বেশি চিন্তিত হয়েছেন। ওসি ম্যাডাম বলতে শুরু করলো। কাল রাত প্রায় 9টার দিকে আমার ফোনে একটা মেসেজ আসে। মেসেজে বলা হয় আজ রাতেই 3টা খুন হবে, তবে তাদের লাশ অদৃশ্য হয়ে যাবে। তার মধ্যে একজন ড্রাইভার, একজন ব্যবসায়ী, একজন দারোয়ান। মেসেজটা পেয়েই আমি অনেকটা অবাক হয়ে যাই। মেসেজ করার নাম্বারে অনেকবার কল করি, তবে সাথে সাথে নাম্বার বন্ধ। নাম্বার লোকেশন ট্র্যাশ করলে আমার বাড়ির ঠিকানাই দেখায়, তবে আমি তখন একা আছি। নাম্বার রেজিস্ট্রেশন কার্ডে কোনো নাম নেই, তবে নাম্বার রেজিস্ট্রেশন করা। মেসেজের শেষে একটা নাম উল্লেখ করা ছিল, আর নামটা আপনাকে হাসপাতালে ভর্তি করা ব্যক্তিরই নাম। অর্ঘ নামধারী। কে এই কিলার? এক হাতে খুন করে, অন্য হাতে সাহায্য করে, তবে এখনো পর্যন্ত কোনো খুনের কেস নিয়ে কেউ থানায় আসেনি। আচ্ছা, আপনি আমাকে কাল রাতে ঘটে যাওয়া সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে পারবেন? দারোয়ান হ্যাঁ সম্মত উত্তর দিল। ওসি ম্যাডাম ও দারোয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই দুজনে পৌঁছে গেল। দুজনে সেখানে এসে অবাক হয়ে যায়, কারণ এখনো গেটের ভিতর থেকে লক করা, আর দারোয়ান পকেট থেকে চাবি বের করে বাইরে থেকে তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে দরজার কাছে যেতেই আবারও অবাক হয়ে যায়, কারণ এখনো রুমের দরজা বন্ধ করা। এবার কি করবে দারোয়ান? হঠাৎ ওসি ম্যাডাম বন্দুক বের করে দরজার লক বরাবর গুলি করে, সাথে সাথে দরজা খুলে যায়। দরজা খুলেই দুজনে টাসকে খেয়ে যায়। ওসি ম্যাডাম অবাক চোখে দারোয়ানের দিকে তাকিয়ে আছে। তারই চোখের সামনে দারোয়ান সহ দারোয়ানের মৃতদেহ পড়ে আছে। হঠাৎ দারোয়ান চিৎকার করে বলতে শুরু করলো। ম্যাডাম, আমার শরীর জ্বলছে, আমাকে বাঁচান। ম্যাডাম, আমাকে বাঁচান। এভাবে 2-3 বার বলার মধ্যে কিছু বুঝে ওঠার আগে ওসি ম্যাডামের চোখের সামনে দারোয়ানের শরীরে আগুন জ্বলতে শুরু করে। দাও দাও করে আগুনের শিখায় দারোয়ানের শরীর অদৃশ্য হয়ে যায়। ওসি ম্যাডাম হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তখন তারই চোখের সামনে দারোয়ানের মৃতদেহ সহ একটা ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। কিছুক্ষণ আগের দারোয়ান কে ছিল আর এই দারোয়ান কে? দারোয়ান বলেছিল তার সাথে আরেকজনকে এখানে ভর্তি করা হয়েছে। যদি তাই হবে, এনার থাকার কথা হসপিটালে, সে এখানে কেন? হঠাৎ রুমের টিভি চালু হয়ে যায়। টিভিতে স্পষ্ট ব্রেকিং নিউজ দেখাচ্ছে। কাল রাতে 2 গুরুতর আহত ব্যক্তিকে এক অজানা ব্যক্তি গভীর রাতে হসপিটালে ভর্তি করে। দুজনেরই মাথায় হালকা চোট লাগা ছিল। সকালে একজন চলে যায়, আর কিছুক্ষণ আগে একজনের গায়ে আগুন লেগে তার শরীর উধাও হয়ে যায়। এটি কি কোনো খুন নাকি কোনো রহস্য? সকল আপডেট পেতে আমাদের মনের কথা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। হঠাৎ একটা লেখা দেখে ওসি ম্যাডামের চোখ আটকে যায়। চোখ বড় বড় করে পেছনে সরে আসে 2-3 পা, কারণ মৃত লাশগুলো চোয়ালে স্পষ্ট খুঁচে খুঁচে লেখা একটা নাম, এমন নাম যা ওসি ম্যাডাম এর চোখ কপালে তুলে দিয়েছে। নামটা হলো অর্ঘ। তবে কে এই অর্ঘ? ওসি ম্যাডামের মাথা ঘুরছে। ক্রমশ নামটা বেশ ভালো করে ফুটে উঠছে। হঠাৎ রুমের আলোগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার জ্বলছে। টিপ টিপ করে জ্বলার তালেই আছে। রুমে একা জীবিত ওসি ম্যাডাম অনেকটাই ভয় পাচ্ছেন, যেহেতু সকল দরজা ও গেট তারা নিজেই খুলেছে। তাহলে ভেতরে কারো প্রবেশ করার বা আগে থেকেই থাকা সম্ভব না। লাশগুলোর মুখের লেখাগুলো শক্ত হয়ে গেছে। এত দ্রুত সবকিছুর পরিবর্তন দেখে ওসি ম্যাডাম ঘাবড়ে যাচ্ছে।
সে জীবনে অনেক জটিল কেস দেখেছে, তবে এমন ধরনের কেস তার সামনে পড়েনি। ওসি ম্যাডামের মাথা কাজ করছে না। আস্তে আস্তে সকল অদ্ভুত ব্যাপারগুলো থেমে যেতে শুরু করে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। ওসি ম্যাডাম ঠিকই বুঝতে পারছে তাকে মেসেজ পাঠানো অর্ঘ্য, আর এই অর্ঘ্য একজনই। তবে যদি তাই হয়ে থাকে তাহলে আর একজন ব্যবসায়ীরও মৃত্যু হওয়ার কথা, কিন্তু এখনো তেমন কোনো কথা শোনা যায়নি। যদিও সাধারণভাবে ব্যবসায়ীরা বেশিরভাগ সময় বাইরে থাকে, তারপরেও 2-3 দিন সকলে মেনে নিবে। হয়তো কোনো কাজে দ্রুত বেরিয়ে গেছে। যদি কেসটা তেমন হয় তাহলে কাল বা পরশু মিসিং কমপ্লেন আসবে। কিন্তু এই অর্ঘ্য নামের ছেলেটার এসব ব্যক্তিদের খুন করে কি হবে? কে এই অর্ঘ্য? কি তার আসল পরিচয়? হঠাৎ ওসি ম্যাডামের মাথায় সিসি ক্যামেরার ভিডিওটার কথা আসে, আর এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত পায়ে কম্পিউটারের সামনে যান। ট্রাক ড্রাইভারের বসার চেয়ার দেখে বুঝতে পারছেন কোন রোড বা কত নম্বর ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটা, কারণ ট্রাক ড্রাইভার নিজেই সব কাজ করছিল। সম্পূর্ণ ঘটনাটা সিসিটিভি ফুটেজ দেখলেই সহজ হয়ে যাবে। ওসি ম্যাডাম পড়ে থাকা চেয়ারটা তুলে কিছুটা আন্দাজ করেই কম্পিউটারের সামনে বসে। কম্পিউটার চালু করে দারোয়ানের বলার সময় এর ঘটনা বের করতে শুরু করে। কিছু সময় খোঁজার পরেই তার সামনে ভেসে ওঠে ওই রাতের সিসি ক্যামেরায় বন্দি হওয়া ফুটেজটা। গভীর মনোযোগ দিয়ে স্লো মোশনে দেখা শুরু করে, কারণ অতি দ্রুত কাজের রহস্য থেকে যায়। আর ওসি ম্যাডাম রহস্যপ্রেমী, সে চায় না তার চোখের ভুলের জন্য কোনো প্রমাণ লুট করতে। সার্বিক দিক সঠিক ও ঠান্ডা মস্তিষ্ক বিচার করে রহস্য বের করতে। কেস যত জটিল হবে ততই দ্রুত শেষ হবে। ওসি ম্যাডাম মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। তার চোখের সামনে এখন সেই রাতের কাহিনীটা চলছে। কাহিনীর বিষয়বস্তু সহ ঘটে যাওয়ার সবকিছুই তার আগে থেকে জানা, আর সকল আতঙ্ক সে জানে। কিন্তু এই সাধারণ বিষয় নিয়ে কেউ পালিয়ে যাবে বা এভাবে চেয়ারে বসে থাকা অবস্থায় পড়ে যাওয়ার কথা না। ভিডিও চলছে, ওসি ম্যাডাম দেখছে। অধীর মনোযোগ তার ভিডিওটার দিকে। যদিও সে সব কিছু আগে থেকেই জানে, তবে তার মনে হয় না এত সূক্ষ্ম বিষয়ে দুইজন পূর্ণবয়স্ক কেউ এতটা আতঙ্কিত হবে, কারণ সে আগেই লক্ষ্য করেছে দারোয়ান সহ ট্রাক ড্রাইভারের দেহগুলো খুব মুখভঙ্গিগুলো একেবারেই ভিন্ন টাইপের হয়েছিল। হঠাৎ ওসি ম্যাডাম ভিডিও দেখায় এত পরিমাণ মনোযোগ দিয়েছে তা সে নিজেও বুঝতে পারছে না। ভিডিওতে একটা রিকশা আসছে দেখা যাচ্ছে। রিকশাটা একটু জোরেই যাচ্ছে। সাময়িক গতি থেকে একটু ব্যস্ত মনে হচ্ছে চালককে, হয়তো কোনো কাজে ব্যস্ত হতে পারে। এমন সময় ওসি ম্যাডামের ঘাড়ে কিছু একটা ভেজা ভেজা লাগছে। মনে হচ্ছে কিছু একটা তরল পদার্থ গড়িয়ে পড়ছে, আবার ঘামও হতে পারে। তাই ওসি ম্যাডাম ওই দিকে মনোযোগ না দিয়ে ভিডিও দেখছে। এর মধ্যে ফোনের সাথে কম্পিউটারের কানেকশন করে ডাটা কেবলের মাধ্যমে ভিডিওটা কপি করা শুরু করেছে। দেখতে পাচ্ছে হঠাৎ রিকশাটা কোনো দিকে পদক্ষেপ না করে দ্রুত বেগে মোড়ের কাছে চলে আসছে। অন্যমনস্ক থাকার ফলে বা ব্যস্ত থাকার ফলে মোড় না দেখেই রিকশাটা চালিয়ে দেয়। হঠাৎ মোড়ের অন্য পাশের রাস্তা দিয়ে একটা দ্রুতগামী ট্রাক ছুটে আসতে শুরু করে। হঠাৎ অন্য পাশের থেকে এত গতিময় ট্রাক দেখে রিকশাওয়ালা ভয় পেয়ে যায়। ভয়ে কাঁপা কাঁপা হাতে ব্রেক করতে যাবে, এর আগেই ট্রাকটা একেবারে রিকশা হতে 2 বা 3 হাত সামনে এগিয়ে গিয়েই অ্যাক্সিডেন্ট হবে। এরকম টান টান উত্তেজনায় সকলে যেমন মনোযোগ দিয়ে দেখে, ওসি ম্যাডাম তার থেকে একটু বেশি মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎ একটা কালো ছায়া আলোর বেগে ছুটে আসতে দেখা যাচ্ছে। এমন মুহূর্তে আরো বেশি মনোযোগ সিসিটিভি ফুটেজের উপর। হঠাৎ একটা মুখের হিংস্র দাঁত সহ সিসি ক্যামেরায় আঘাত করে। ক্যামেরার প্রোটেকশন কাঁচ ভেঙে দাঁত ঢুকিয়ে দেয়। এদিকে কম্পিউটারে এই দৃশ্যটা দেখা যাচ্ছে অন্যভাবে।
মানে যেহেতু সিসি ক্যামেরায় সরাসরি আঘাতটা হয়েছে, তাই সেই আঘাতটা সরাসরি কম্পিউটারের ডিসপ্লেতে এসে লাগে। সরাসরি দেখে মনে হবে কম্পিউটার থেকে এই দৃশ্যটা বেরিয়ে এসে সামনে থাকা ব্যক্তিকে আক্রমণ করবে। চোখের সামনে এমন আক্রমণ দেখে চেয়ার থেকে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে জ্ঞানশূন্য হয়ে যায়। ভেবে দেখুন, আপনি মনোযোগ দিয়ে একটা সাপের ভিডিও দেখছেন। সাপটা একবার এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, আবার থেমে যাচ্ছে। এমন দৃশ্য দেখে আপনি আরও মনোযোগ দিচ্ছেন, যেহেতু সাপ একটা হিংস্র প্রাণী, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। আর যিনি ক্যামেরা দ্বারা ভিডিও করছে, তিনিও সাপের সাধারণ ভাব দেখে আরও আকর্ষণজনক ভিডিও তৈরি করতে আরও একটি সামনের দিকে ক্যামেরাটা এগিয়ে দিল। আপনিও আপনার মনোযোগ বাড়িয়ে দিলেন এবং প্রতি মুহূর্তে আকর্ষণটা বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় যদি সাপটা সোজাসুজি ক্যামেরায় কাঁচ ভেঙে দাঁত ঢুকিয়ে দেয়, আর ক্যামেরার লেন্স দ্বারা স্পষ্ট দেখা যাচ্ছে কাঁচটা ভেঙে সাপটা দাঁত ঢুকিয়ে দিয়েছে এবং লেন্সটা স্পষ্টভাবেই সবটা ধারণ করেছে। আর ক্যামেরার যত কাছে সাপটা আসবে, ততই আপনার ফোনের কাছে বা ডিসপ্লের সাপটা বড় ও ভয়ানক দেখা যাবে। সম্পূর্ণ মনোযোগ দেয়া অবস্থায় যদি আপনি দেখেন চোখের সামনে কাঁচ ভেঙে যাচ্ছে, তো আপনার মস্তিষ্ক সাধারণভাবে এত দ্রুত চিন্তা করতে পারবে না যে এটা ক্যামেরার কাজ। আপনার মস্তিষ্ক ভাববে কাজটা আপনার ফোনের কাজ, আর সেই কাজটা ভেঙেই সাপটা আপনার দিকে এগিয়ে আসছে। আর আমি সহ পৃথিবীর সবাই 100% শিওর আপনার হাত থেকে ফোনটা পড়ে যাবে, না হয় আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন। একটু রং গেলাম, কারণ আমিও একবার এমন ছলনার শিকার হয়েছিলাম, যার কারণে আমার ফোনটা শূন্যে ভাবছিল, আর ভাগ্যের দোষে ফোনটা নাকের উপরে পড়ে আর আমার পিচ্ছি নাকটা কেটে যায়। তাই খানিকটা হলেও জানি অবস্থাটা কেমন হবে। আচ্ছা, গল্পে চলুন। ঘটনাটা বোঝানোর জন্য একটু বেশি বললাম। গল্প। ওসি ম্যাডামের চোখ খুলছে, হালকা হালকা চারিদিকে দেখতে পাচ্ছে। মাথাটা ব্যথা করছে, চোখেও অনেকটা ঝাপসা ঝাপসা লাগছে। হঠাৎ পূর্বের ঘটনা মনে পড়ায় দ্রুত হুড়মুড়িয়ে উঠে কম্পিউটার থেকে নিজের ফোনটা খুলে দ্রুত পায়ে ছুটে বেরিয়ে চলে যায়। বাইরে গিয়ে গাড়িটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দেয়। ফোনের ডিসপ্লে তাকিয়ে দেখে বিকেল প্রায় 5:30 বাজে, মানে একটু বাদেই সন্ধ্যা হবে। ওসি ম্যাডাম থানায় ফোন করে জানিয়ে দেয় আজ আর আসবে না, তার কিছু কাজ আছে। সে সকল ঘটনা চাপা দিয়ে যায়, কারণটা হয়তো অন্য কিছু। ওসি ম্যাডাম ড্রাইভ করার দিকে মনোযোগ দিতে পারছে না, মাথায় শুধু চিন্তা করছে। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যায়। ক্ষুধা লাগলেও খাওয়ার উপর তার কোনো ইচ্ছা নেই, অনেকটা টায়ার্ড লাগছে তার। তাই আর দেরি না করেই ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। শাওয়ার নেওয়ার পর তার অনেকটা ফ্রেশ লাগছে, আর দু চোখ ঘিরে রাজ্যের ঘুম বিরাজ করে। তাই আর কিছুই না ভেবে দ্রুত ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা ছায়া জাতীয় কিছু ওসি ম্যাডামের চোখের উপর দিয়ে সরে যায়। ধর্মড়িয়ে উঠে বসে ওসি ম্যাডাম। উঠেই ভাবছে, কি ছিল ছায়াটা? আমার বাড়িতে মাত্র আমি একাই থাকি, আর কোনো কিছুর ছায়া আসতে পারবে না, তো এটা কি ছিল? ড্রয়ার থেকে বন্দুকটা হাতে নিয়ে ওসি ম্যাডাম বেরিয়ে গেলেন রুম থেকে। চারিদিকে খুঁজতে শুরু করলেন কে ছিল এখানে, কিন্তু কিছুই পেলেন না। ব্যর্থ হয়ে ফিরে আসলেন। তার মাথায় আবারও ঘুরপাক খাচ্ছে সারাদিনে ঘটে যাওয়া কাহিনীটা। যখন সে ফিরে আসলো তখন দারোয়ান আর ড্রাইভারের লাশ দুইটা ছিল না। যদি অন্য কেউ লাশ দুইটা সরিয়ে থাকে, তবে ওসি ম্যাডামকেও সরিয়ে রাখত বা তাকে উদ্ধার করত। কিন্তু যেখানে ওসি ম্যাডাম ঠিক একই জায়গায় ছিলেন, তবে অন্য কেউ সেখানে যায়নি। যদি তাই হয়, তবে ওদের দুজনের লাশ দুইটা সরালো কে?
ওসি ম্যাডামের মাথা আবারও ব্যথা করছে। এদিকে রাত প্রায় 1:30 বাজে। ওসি ম্যাডাম 1 কাপ কফি বানায়। কফি বানিয়ে সোজা বাড়ির ছাদে উঠে যায়। ছাদে দোলনা রাখা আছে, সেইখানে গিয়ে বসে কফির কাপটা হাতে নিয়ে হালকা ফু দিয়ে ঠান্ডা করছে আর মৃদু চুমুক দিয়ে ভাবছে, কে এই অর্ঘ্য নামের ছেলে? কি লাভ হচ্ছে তার এভাবে নিরীহ মানুষদের হত্যা করে? আর ভিডিও দেখে মনে হলো কোনো মানুষ রিকশাওয়ালাকে বাঁচায়নি। আর সিসি ক্যামেরার কাচের কথা মনে পড়তে ওসি ম্যাডামের গায়ের লোম খাড়া হয়ে যায়। এই ভয়ানক মুহূর্তটা আবারও চোখের সামনে ভাসতে শুরু করে। ওসি ম্যাডাম চোখ বন্ধ করে ঘটনাটা বলার চেষ্টা করছে। হাত থেকে কফির কাপটা দোলনার উপরে রাখে। যদিও দোলনায় থাকে, তবে দোলনাটা দুলছে না। ওসি ম্যাডাম ভাবছে, জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। যে ব্যক্তির রাতে মারা গেছে তারই জীবন্ত দেহ কি করে সকল সত্যি সহ কথা বলতে পারে? গায়ে আগুন লেগে পুড়ে গেছে হাসপাতালে, তবে তখনও সেই ট্রাক ড্রাইভারের মৃত নিথর দেহ তারই চোখের সামনে। দেহ পড়ে আছে, আবার অবিকল একই মানুষ কথা বলছে, তার সাথেই যাচ্ছে কি করে? দেহ রেখে অবিকল একই সময়ে দুজনের শরীরে আগুন লেগে উধাও হলো কিভাবে? আর যদি তাদের শরীরের কোনো চিহ্নই না থাকবে, তবে ওই রাতে ডাক্তাররা চিকিৎসা করলো কিভাবে? হাসপাতালে গেলে অবশ্যই ইঞ্জেকশন লাগাতে হয়েছে। যদি ওইটা তাদের অবয়ব হয়, তবে কোনো প্রকারে তাদের স্পর্শ করা যাবে না। কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। তাদের স্পর্শ করা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, দেখা যাচ্ছে, আবার তাদের মৃত্যু হয়েছে অনেক আগেই। এটা কিভাবে সম্ভব? আর ওই কালো ছায়াটাই বা কে ছিল? এত শক্তিসম্পন্ন আলোর সমান বেগে রিকশাটা সরিয়েছে, আর কিভাবে সেই সময়ই ক্যামেরায় আঘাত করেছে? স্পষ্ট দেখা গিয়েছে তার সুচালো দাঁতের জন্যই ক্যামেরা নষ্ট হয়েছে। কি ছিল এসব? কেন হচ্ছে এমন? উফ, আর কিছু ভাবতে পারছে না সে। নিজের মাথায় নিজেই কয়েকটা থাপ্পড় মারল, আর মনে কফির কাপটা আবারও হাতে নিয়ে চুমুক দিতে গিয়ে অবাক হয়ে গেল। মাত্র 2-3টা চুমুক দিয়েছে কফিতে, এর মধ্যেই কাপটা খালি হয়ে গেছে। অবাক হয়ে ধরফড়িয়ে কাপের মধ্যে তাকালো। অবাক হয়ে দেখলো কাপটা খালি। কাপ থাকা স্থানে অর্থাৎ দোলনার উপরে তাকালো। দোলনার উপরে তাকিয়ে ওসি ম্যাডাম আবারও চমকে গেল। একটা ছোট কাগজ রাখা, হয়তো কাপের নিচে রাখা ছিল। ওসি ম্যাডাম অতি দ্রুত কাগজটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করলো। কাগজে লেখা, আমার পিছনে লাগতে আসবেন না। আপনাকে ছেড়ে দিয়েছি, পরের বার নাও ছাড়তে পারি। আমি কোনো খারাপ কাজ করছি না। আর লাশগুলো সকালে শনাক্ত করবেন। আর হ্যাঁ, একটা কথা ভাবছিলাম বলবো না, তবুও বলছি। আপনাকে দেখে মনে কেমন জানি মায়া মায়া ভাব হচ্ছিল, তাই ছেড়ে দিয়েছি। আর আপনার ঠোঁটের ছোঁয়াটা দারুণ মিষ্টি। কাগজটা পড়েই ওসি ম্যাডাম নিজের ঠোঁটে হাত দিল। হঠাৎ ওসি ম্যাডামের মনে বিষের রাগ উঠে আসলো। ওসি ম্যাডাম একাই রাতে চিৎকার করে বলতে শুরু করলো, তুই যত বড়ই খুনি হয়ে থাকিস না কেন, নিজেকে চালাক মনে কর। তোকে আমি 3টে খুনের সাজা মেলাবো। চ্যালেঞ্জ থাকলো, তোর সাথে তৈরি থাকিস। আমি রুহি, আর এই রুহি কোনোদিন নিজের কর্মের থেকে সরে আসার মেয়ে না। না হয় পরের খুনটা আমি হব, তবে আমি তোর পেছন ছাড়বো না। তোর চেহারা আমি সকলের সামনে বের করবই। হঠাৎ ওসি ম্যাডাম ওরূপে রুহির বাড়ির সাথে হা হা হাসির শব্দ হতে শুরু করলো। রুহি 2 হাত কানে দিয়ে আবারও চিৎকার করে বলল, কে তুই? সাহস থাকলে সামনে আয়, লুকিয়ে থাকিস কেন? হঠাৎ একটা পুরুষ কণ্ঠের শব্দ আসলো। অর্ঘ, অর্ঘ, অর্ঘ। রুহি কানে হাত রাখা অবস্থায় বলল, উফ, কে এই অর্ঘ্য? পরিচয় বল। আবারও সেই কণ্ঠে বলল, ছদ্মবেশী অর্ঘ।
কথাটা ওসি ম্যাডামের কান পর্যন্ত আসতেই হঠাৎ পিঠে একটা বড় ধরনের ধাক্কা খায়। নিজেকে সামলে রাখতে পারে না, ফলে ছুটে গিয়ে ছাদের শেষ সীমানায় চলে যায়। আবারও আরেকটা ধাক্কা লাগে আর সাথে সাথে ছিটকে পড়ে যায় ছাদ থেকে। রুহি পড়ে যাচ্ছে ছাদ থেকে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, মুখটা থেতলে যাবে ভেবে। হঠাৎ রুহি ধরফড়িয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, তবে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা স্বপ্ন ছিল। এটা হতে পারে কোনো সাবধানবাণী। রুহি পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নিল। পানির গ্লাস রাখতে গিয়েই অবাক, গ্লাসের নিচে একটা চিরকুট। হঠাৎ জানলা থেকে একটা ছায়া সরে গেল। তবে কি স্বপ্নটা সত্যি হবে? আর কি আছে এই চিরকুটে? চিরকুটটা দেখতে একদম স্বপ্নের চিরকুটের মতো, তবে কি স্বপ্ন বাস্তব হবে? রুহি দ্রুত রুমে আলো জ্বালিয়ে চিরকুটটা খুলল। চিরকুটে লেখা, আমি জানি আপনি কেমন, চুপচাপ ছাদে আসুন, আমি অপেক্ষা করছি। বাকি কথা না হয় সামনাসামনি বলা যাক। চিরকুটটা পড়ে কিছুটা হলেও শান্ত লাগছে নিজেকে। এবার সকল রহস্যের সমাধান হবে ভেবে ওসি ম্যাডামের মনটা অনেক খুশি। ওসি ম্যাডাম ড্রয়ার থেকে বন্দুকটা বের করলো। বন্দুকে গুলি লোড করে 2 হাত দিয়ে ভালো করে ধরলো, যাতে সহজ আঘাতে না পড়ে। অর্ঘ্য একজন ছদ্মবেশী খুনি আর অনেক সাহসী। তার সামনে খালি হাতে যাওয়া যাবে না। জেনে শুনে সাপের গায়ে পাড়া দেয়া যাবে না, তাও যদি হয় বিষাক্ত সাপ। রুহি টিকটিক করে চারিপাশের পরিবেশ দেখছে আর ছাদের দিকে যাচ্ছে। যথেষ্ট মাথা ঠান্ডা রেখে চলতে হবে। বিপদ নিজে থেকে আমন্ত্রণ করেছে, তার পাতা ফাতে পা দেয়া যাবে না। তাই নিজের বুদ্ধিতে চুপচাপ যাচ্ছে। ছাদে ওঠার আগেই সেখানে থাকা বাল্বটি জ্বালালো, তবে বাল্বটা জ্বলছে না। অবাক হয়ে গেল, কারণ বাল্বটা নষ্ট হওয়ার কথা না, তারপরেও জ্বলছে না কেন? রুহি ছাদের মধ্যে পা রাখতেই শরীরে অন্যরকম একটা শিহরণ বয়ে গেল। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। পরিবেশ একেবারে শান্ত দেখা যাচ্ছে। হঠাৎ রুহির আশেপাশে কিছু একটা উড়তে শুরু করলো। আকারে ছোট, কিন্তু পাখিদের থেকে বড়। রুহি উড়ার শব্দ শুনে সেই দিকে বারবার বন্দুক তাক করলো। বেশ অনেক জোরেই উড়ছে। রুহি একবার এইদিকে একবার ওই দিকে দেখছে। হঠাৎ উড়ার শব্দটা রুহিকে ছেড়ে সামনের দিকে এগিয়ে থেমে গেল। রুহি বন্দুক উঁচু করে সামনের দিকে পা বাড়ালো। আকাশে চাঁদের আলো তেমন না, টিপ টিপ করে দেখা যাচ্ছে। 3-4 হাত সামনের বস্তু দেখা যাচ্ছে। রুহি উড়ে যাওয়া বস্তুর দিকে যেতেই থাকলো। হঠাৎ রুহির সামনে একটা ছেলের অবয়ব ভেসে উঠল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বন্দুকটা তার দিকে দিয়েই ঠাস 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 করে তার অবয়বে 3টা গুলি ছুড়ল। বন্দুকের মুখে সাইলেন্সার লাগানো, ফলে বেশি একটা শব্দ হলো না। গুলি নিক্ষেপ করার পরেও সামনে থাকা ব্যক্তি একদম নিজের অবস্থানেই আছে, কোনো পরিবর্তন হলো না। রুহি আশা করেছিল হয়তো সে মারা যাবে আর থেমে যাবে এই হত্যাকাণ্ড। না আসবে তার ফোনে মেসেজ, না হবে এরকম রহস্যময় মৃত্যু। আর কেউ মৃত্যুর পরেও না পড়বে নিজের অস্তিত্ব বজায় রেখে শরীরে আগুন লাগিয়ে ভয়াবহ মৃত্যু। কিন্তু আশাস্বরূপ কিছুই হলো না। এবার সামনে যে ছিল সে রুহির দিকে ফিরল। কাঁধে থাকা সাদা জন্তুটা এবার তার হাতে গিয়ে বসলো। জন্তুটার দেহটা সাদা, লোমে ভর্তি, এক হাতের সমান লম্বা ফুলন্ত লেজ, সারা শরীরে ফুলন্ত লোম, পিঠে 2টা ডানা, না বড় না ছোট, মাঝারি আকারের ডানা নিয়ে কোলে বসে আছে। আর সে তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক দিনের পরিচয়। ব্যক্তিটা রুহির দিকে ফিরেই রুহিকে উদ্দেশ্য করে বলল, এত ক্ষিপ্ত হয়ে কি হবে? মৃত্যুর পরেও আবারও জীবন দিলাম আমাকে মারার জন্য? রুহি কথাটা শুনেই অবাক হয়ে গেল। সে বলছে মৃত্যুর পরেও জীবন দিয়েছে কি তাকে মারার জন্য? এর মানে কি? রুহি কিছু বলার আগেই সে বলল,
কিছুক্ষণ আগে তুমি যে স্বপ্নটা দেখছো সেটা কি ছিল? রুহি মনে মনে ভাবছে। একটু আগে তো আমি স্বপ্নে ছাদ থেকে পড়ে মারা যাচ্ছিলাম, সেটা তো স্বপ্ন ছিল। এবারও কিছু বলার আগে লোকটা বলল, হুম, ঠিক ধরেছ। তুমি মারা যাচ্ছিলে না, মারাই গেছো। রুহি ভাবছে। মানে কি এসবের? পূর্ণ শরীরে আমি এখনো বেঁচে আছি, আর উনি বলেন আমি নাকি মারা গিয়েছি। এবারও রুহি উত্তর দেওয়ার আগে সে বলল, মারা যাওনি, তবে গিয়েছিলে, আর এখন বেঁচে আছো। রুহি ভাবছে। মানে আমি কখন মারা গেলাম আর কখন আবার বেঁচে উঠলাম? রুহির উত্তরের আগে সে বলল, তুমি অতীতে গিয়ে মারা গিয়েছিলে, তবে তোমার মুখটা দেখে মায়া লাগছিল, যার কারণে আবার সময়চক্র বদলে তোমায় বাঁচিয়েছি। রুহি ভাবছে। লোকটা নিশ্চয়ই পাগল, তা না হলে সময়চক্র বদলানোর চিন্তা করতো না। লোকটা হেসে বলল, না না, আমি পাগল না, তার থেকেও বেশি। রুহি ঘটনাটা ভাবছে, কারণ সে তার সামনে একটাও কথা বলেনি, তবে প্রত্যেকবার তার চিন্তা অনুযায়ী উত্তর পেয়েছে। এটা কিভাবে সম্ভব? আমি যা ভাবছি লোকটা বুঝতে পারছে না কি, কিন্তু হুবহু আমার মনের মতো উত্তর দিচ্ছে। কিভাবে? লোকটা আবারও বলল, আমি মাইন্ড পড়তে পারি, মানে মাইন্ড কন্ট্রোল করতে পারি। রুহি লোকটার কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। মাইন্ড কন্ট্রোল করতে পারে মানে? তবে কি উনি মানুষ না? আবারও সে বলল। না, আমি মানুষ না। এবার রুহি কিছু চিন্তা না করেই বলল, কেন করছেন এসব? কি লাভ আপনার? আর কে আপনি? সামনে থাকা লোকটা বলল, আমি অর্ঘ, আর একটা বিশেষ কাজে এসেছি। রুহি বলল, আপনার বিশেষ কাজটা কি? নিরীহ মানুষদের হত্যা করা? সাধারণ মানুষদের আতঙ্কে রাখা? বলুন। রুহির কথা শুনে লোকটা দ্রুত বেগে সামনে এসে রুহির গলা ধরে চিলেকোঠার ঘরের দেয়ালের সাথে চেপে ধরল। 6 ফুট লম্বা ব্যক্তি, তার উপর হাত যতটা লম্বা হয় ততটা উপরে উঁচু করে ধরে রেখেছে। রুহি 2 হাত দিয়ে গলা ছাড়ানোর চেষ্টা করছে। অনেক চেষ্টা করার ফলেও কোনো প্রভাব ফেলতে পারছে না। রুহি ওয়াক ওয়াক করতে শুরু করলো। রুহির অবস্থা খারাপ ভেবে অর্ঘ রুহিকে নিচে নামালো। নামিয়েই রুহিকে বলল, দয়া করে ক্ষমা করে দিবেন ম্যাডাম, আমার বিরুদ্ধে কোনো কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না, আর আমি কোনো সাধারণ মানুষকে মারছি না। যদি তাই করতাম তবে 2 দিনেই বাংলাদেশের মানুষের অস্তিত্ব ছিল বা আছে সেটা পৃথিবীতে রহস্য থাকতো। রুহি ছাদে বসে পড়েছে। গলায় প্রচন্ড ব্যথা করছে। নরম শরীরে শক্ত হাতের রাগান্বিত আক্রমণে গলা প্রায় ছিঁড়ে যাচ্ছিল। গলার ব্যথায় কথা বলতে পারছে না। রুহির এরকম অবস্থা দেখে অর্ঘ নিচু হয়ে রুহির গলায় হাত বুলিয়ে দিল। অর্ঘের হাত থেকে হালকা নীল আভা বের হয়ে রুহির গলায় পড়ছে। আস্তে আস্তে রুহির গলার ব্যথা উধাও হয়ে গেল, একদম সুস্থ হয়ে গেছে মুহূর্তেই। ঘটনাটা দেখে রুহি কিছুটা অবাক হয়েছে। কিভাবে সম্ভব এটা? রুহি বলল, কে আপনি? আর কি চান? আর এত অসাধারণ ক্ষমতাগুলো কিভাবে পেলেন? আর আপনি যাদের হত্যা করেছেন তারা জীবিত থাকে কি করে? অর্ঘ বলল। আমি এসবের উত্তর আপনাকে দিতে বাধ্য না। রুহি বলল, আমি একজন প্রশাসনের সহকারী, পুলিশ অফিসার। আমার এলাকায় কিছু করতে হলে বা করলে সেই বিষয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে। আপনি বাধ্য আমার প্রশ্নের উত্তর দিতে। কেন মারলেন এদের? কি দোষ করেছিল এই দারোয়ান? কি দোষ করেছিল ওই ট্রাক ড্রাইভার? হয়তো এখনো তাদের পরিবার জানে না তারা মারা গিয়েছে। অর্ঘ কিছুটা রেগে পড়ল। আপনাদের নিয়ম কতটা, যতটা আপনাদের কাছে প্রমাণ থাকে। আপনি কি জানেন প্রতিদিন এই দেশে কতগুলো ধর্ষণ হয়, কতগুলো মার্ডার করা হয়? আপনারা যাদের ধরতে পারেন তাদের শাস্তি দেন, আর যারা গোপনে ক্রাইম করে তাদের কি শাস্তি দেন? যারা আইনের কাছে টাকা দিতে পারে তাদের পক্ষে আপনাদের আইন থাকে, যারা পারে না গাড়ি ভাড়া দিয়ে থানা পর্যন্ত আসতে
তারা কি বিচার পায়? বিচার পাবে কি করে তারা? পাবে না তো। সেখানে আপনার এই আইনিকতা কোথায় থাকে? কয়টা জানোয়ার মিলে আমার আম্মুকে মেরে ফেলেছে, তার কি বিচার করেছেন? অন্য জাতির নারীদেরকে ধর্ষণ করে হত্যা করে, এর কি শাস্তি দিয়েছেন? আমাকে রাগাবেন না। জানি না রাগ উঠে গেলে আমি কি করব। অর্ঘের বলা কথাগুলো শুনে রুহি স্তব্ধ হয়ে গেছে। সে কখনো ভাবতে পারেনি এমন কিছু হবে। তবে এই ছেলেটার বাড়ি কোথায়, কি তার পরিচয়? অর্ঘ্য আবারও বলল, আমি পৃথিবীতে থাকি না। আজ 2 দিন হলো আমি এই গ্রহে এসেছি। আমি বিপি গ্রহে থাকি। বিপি মানে ভ্যাম্পায়ার গ্রহ, যেখানে আমার সকল জাতি আছে। আমাদের রাজার নাম জিত। ভ্যাম্পায়ার রাজ্যের তার কড়া শাসন চলে। কেউ যদি তার কথা বা কর্মের বিরুদ্ধে যায়, তখন তাকে ভ্যাম্পায়ার রাজ্য ত্যাগ করতে হয়। আমরা জিত কিংয়ের রাজ্যেতে সকলে সুখী ছিলাম। আমার বয়স তখন 10 বছর। আমার মা ছিলেন একজন সাধারণ ভ্যাম্পায়ার, আর আমার বাবা ছিলেন একজন পৃথিবীবাসী। আপনাদের এখানকার পশ্চিমা জঙ্গলের গুহার দ্বারা আমাদের গ্রহের সাথে আপনাদের যোগাযোগের রাস্তা। পৃথিবীবাসী এই গুহা সম্পর্কে জানে না, আর জানলেও যেতে পারে না, কারণ ডায়মন্ড স্টোন ছাড়া ওই গুহা এখন আর খোলে না। আগে একটা সময় ছিল যখন সকলে যে কোনো সময় পৃথিবীতে যাতায়াত করতে পারত। আমাদের ভ্যাম্পায়ার রাজ্য থেকে প্রায় সকলে পৃথিবীতে দেখতে আসতো। আমার মাও তেমনি ছিল। এক সময় আমার মা পৃথিবীতে এক পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আর সেই পুরুষ আমার বাবা। তখন সব কিছুই স্বাভাবিক ছিল। আমার মা প্রতি রাতে আসতেন বাবার সাথে দেখা করতে। মায়ের কাছে সুপার পাওয়ার না থাকায় পায়ে হেঁটে আসতে হতো। আমার বাবা জঙ্গলের পাশেই থাকতেন। মা প্রতি রাতে পায়ে হেঁটে আসতেন। আমার জন্মের পর আমাকে রেখে আসতেন। হঠাৎ একদিন মা আসছে বাবার সাথে দেখা করতে। গভীর রাত, চারিপাশে অন্ধকার ভর করা। আমার মা ছিল অনেক সুন্দরী। অন্ধকারেও মাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর তখন ওই জঙ্গলে বসেছিল 7 জন যুবক, নেশা করছিল। আর তাদের সামনেই আমার মা পড়ে। তাদের লোভনীয় দৃষ্টি দেখে মা দ্রুত দৌড়ে পালাতে চাই, কিন্তু তাদের সাথে পেরে ওঠে না। কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে। আর ওই জানোয়ারগুলো মায়ের সাথে খারাপ ব্যবহার করে মাকে মেরে ফেলে। মায়ের মৃত্যু সংবাদ বাবার কাছে পৌঁছে যায়, আর বাবা কষ্টে আত্মহত্যা করে। আমি এমন একজন অভাগা যে জন্মের পর পিতার দেখা পাইনি। বুঝতে শেখার আগেই মা বাবা দুজনই মারা গিয়েছে। বলুন, তখন আপনার এই আইন কোথায় ছিল? সেদিন তো কেউ ওই জঙ্গলের দর্শন করে মারা নারীটার ঘাতকদের বিচার করেনি। কোথায় ছিল আপনার আইন? উত্তর দিন, দিন উত্তর। অর্ঘের কথা শুনে রুহি কাঁদছে, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না কিছু বলার। বাকরুদ্ধ রুহি নিথর হয়ে গেছে। তার ভাবতেও কষ্ট হচ্ছে, সে একজন মানুষ, এত নিকৃষ্ট মানুষ আছে ভাবতে বুকটা ফেটে যাচ্ছে। যে আইন নিয়ে সে বড়াই করে, সেই আইন কিছুই করতে পারে না। তাদের কাছে আগে প্রমাণ চাই, প্রমাণ ছাড়া কিছুই করতে পারে না তারা। আর প্রমাণের অভাবে কত নারী এভাবে মৃত্যুবরণ করে। অর্ঘ্য ডান হাত উঁচু করে বাল্বের বরাবর রাখলো। হঠাৎ আলো জ্বলে উঠল। এবার রুহি সামনে থাকা ব্যক্তিকে স্পষ্ট দেখতে পারছে। সুন্দর একটা পুরুষ তার সামনে, বলা যায় রুহির ক্রাশ। অর্ঘ্য কাছে দেখে রুহি বলল, আমি আপনাকে সব প্রকার সাহায্য করব, তবে আপনি নিরপরাধ কাউকে কিচ্ছু করতে পারবেন না। অর্ঘ্য বলল, আমি নিরপরাধ কাউকে কিছু করি না, আর অপরাধ দেখলে তার বিরুদ্ধে যাই। কাল রাতে রিক্সা চালক বিনা অপরাধেই ওই জানোয়ারের গাড়ির নিচে চাপা পড়ছিল। তাকে বাঁচালাম। ইচ্ছা করছিল ওইখানেই ওকে মেরে ফেলি, কিন্তু ওখানে মারলে সকলে জানতে পারবে, তাই সরিয়ে ফেলছি। আমাকে আমার রাজা আদেশ করেছেন সবগুলো জানোয়ারকে মারতে।
এখন আমি চাই না আপনি আপনার আইনের বড়াই করে আপনি না পারবেন আমার মা বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দিতে, না পারবেন তাদের ফিরিয়ে দিতে। আপনার হাত পা আইনের সুতায় বাঁধা। আপনাকে কিছু করতে হলে প্রমাণ দেখাতে হবে, কিন্তু আমার রাজার বিচার কেন্দ্রে প্রমাণ লাগে না। যে দোষী সে সাজা পায়। আমার রাজা আমাদের এমন শিক্ষা দেয়নি যে আমি বা আমার ভ্যাম্পায়ার জাতির কোনো ভুল করব। আমার মায়ের মৃত্যুর পর নতুন ও কঠিন আইন তৈরি হয়। রাজার অনুমতি ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারবে না। মায়ের মৃত্যুর 15 বছর পর আমি ফিরে এসেছি এই পৃথিবীতে। আমি আমার মা বাবার মৃত্যুর বদলা নিব শত্রুদের মেরে। তো আশা করি সবটা জানার পরেও আপনি আমার পথের কাঁটা হবেন না। আমাদের নিয়মে যে আমাদের সন্দেহে বা আমাদের পিছনে লাগে তাদের মৃত্যু দিতে হয়। এই সংবিধান আমরা জানি। তবে যখন আমি ভবিষ্যৎ দেখি তখনই আপনাকে দেখি। আর স্বপ্নে যে ঘটনাটা দেখেছেন ওটা আপনার সাথে এই মুহূর্তে ঘটা কাহিনী ছিল। আপনার মায়াভরা মুখ দেখে বুকটা কেমন কেমন করে উঠল। আমি একজন ভ্যাম্পায়ার অবশ্যই, কিন্তু আমার বাবা একজন আপনার মতো সাধারণ মানুষ ছিল। তারও কিছু গুণ আমার মধ্যে বিরাজমান, যার কারণে আজ আপনার উপরে আমি দুর্বল। আপনাকে আমি দীর্ঘ 5 বছর ধরে জানি। আজ যা যা ঘটেছে বা কাল যা যা ঘটবে সবই আমার জানা। আপনার স্বপ্নেও অনেকবার এসেছি, তবে আপনি যখন আমাকে ছোঁয়ার চেষ্টা করেছেন তখনই চলে গিয়েছি। আমি চাই না কারো মায়ায় জড়াতে। আমি চাই না আমার মায়ের মতো ভুল করতে। তবে পৃথিবীর ভাষায় কী বলে জানো? ও হ্যাঁ, ভালোবাসা, প্রেম ভালোবাসা, হ্যাঁ হ্যাঁ এটাই। এই দুর্বলতাকে আপনাদের গ্রহের বাসিন্দারা বলে প্রেম। আমিও আপনার প্রেমে পড়েছি। আমি স্বপ্নেই আপনার কাছে আসতাম, তবে কখনো কথা বলিনি, শুধু দেখতাম। আর এই মহাশক্তি আমাদের রাজাই আমাকে দিয়েছে। সে চাই আমি প্রতিশোধ নিয়ে আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যাই, কিন্তু আমি আমার মায়ের মতো ভুল করব না। আচ্ছা, আপনাকে সব কিছু বলা শেষ, এবার আমি আসি। বলেই অর্ঘ্য পিছনে পা সরিয়ে নিল। 2-1 পা করে রুহির থেকে দূরে সরে যাচ্ছে। রুহির কান্না থেমে গেছে। চোখের নিচে জমে থাকা জল শুকনো হয়ে গেছে। হঠাৎ রুহি দৌড়ে গিয়ে অর্ঘ্যকে জড়িয়ে ধরল। এত জোরে গিয়েছে যে অর্ঘ্য ছাদে চিত হয়ে পড়ে গিয়েছে, আর রুহি তার বুকের উপর। রুহি অর্ঘ্যের মুখে চুমুতে ভরে দিচ্ছে। রুহি বলল, যদি আর একবারও বলেন আমাকে রেখে চলে যাবেন, তাহলে আপনার নামে মনচুরির কেস করব। যদি রেখেই যাবেন তবে স্বপ্নে আসেন কেন শুনি? যদি ভুলে দূরে থাকবেন তবে আপনার মায়ায় জড়ালেন কেন শুনি? জানেন, আমি এখনো বিয়ে করিনি কেন? কারণ আমার মন বলতো আমি আমার স্বপ্নের রাজাকে অবশ্যই পাবো। নিজের ওপর বিশ্বাস ছিল, আর সব রাতে স্বপ্নে দেখতে দেখতে না জানি কবে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার সাথে সময় কাটানোর জন্য আমি প্রতি রাতে 9টার দিকে ঘুমিয়ে যেতাম, আর আপনি শেষ রাতে আসতেন আমার কাছে। আমার যে কত রাগ হতো তখন যখন দেখতাম 12টা বাজে, তবু আপনি আসেননি। মনে হতো বন্দুকটা আপনার কপালে রেখে ঠাস ঠাস করে গুলি করি। এ কথা বলে আবারও অর্ঘ্যের মুখে হাজারো চুম্বন শুরু করলো। অর্ঘ্য নিজের পোষা প্রিয় বিড়ালটার দিকে তাকালো। বিড়ালটা কাচুমাচু করছে, মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। অন্যদিকে মুখ করে বসে আছে, লেজ গুটিয়ে কাচুমাচু করছে। রুহিও বিড়ালের অবস্থা দেখে লজ্জা পেয়ে অর্ঘ্যের বুকে মাথা রাখলো। রুহি বলল, আচ্ছা, আর কয়েকজনকে মারবেন শুনি? হুম হুম। অর্ঘ্য বলল, অনেকজন বাকি আছে এখনো। আর আপনি তো একজন পুলিশ। বেনামি খুনির সাথে এত সম্পর্ক কিসের? দূরে থাকুন, আমি আপনার হাতে বন্দি হতে চাই না। রুহি বলল, মিস্টার ছদ্মবেশী ভ্যাম্পায়ার, আপনাকে থানায় বন্দি করে রাখা যাবে না জানি, তবে মনের জেলে বন্দি করলে
আপনি যেতে পারবেন না সেটাও জানি। অর্ঘ্য বলল। কাল থেকে প্রতিশোধ নিব, তারপরে আপনার ব্যবস্থা করব। বলেই অর্ঘ্য উঠে গেল। তার চোখটা লাল হয়ে গেছে, মাথায় থাকা ব্রাউন রঙের চুলগুলো উঠছে। উঠে দাঁড়িয়ে ছাদ থেকে সোজা নিচে লাফ মারল। হঠাৎ দুইটা ডানা মেলে উপরে উঠতে শুরু করলো। বিড়ালটাও কালো রং ধারণ করে ফুরফুর করে ছোট ডানা দিয়ে পাখির মতো উড়ে অর্ঘ্যের সাথে চলে গেল। রুহি রুমে চলে গেল, খুশি খুশি মনে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে করতে টিভির সামনে বসলো। টিভির ব্রেকিং নিউজ চলছে। আজ রাতে 3 জন মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন ব্যবসায়ী, একজন ট্রাক ড্রাইভার, একজন দারোয়ান। এখনও ঠিক করে বোঝা যাচ্ছে না তাদের মৃত্যুর কারণ। সকল নিউজ পেতে আমাদের মনের কথা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে করতে টিভির সামনে বসলো। টিভির ব্রেকিং নিউজ চলছে। আজ রাতে 3 জন মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন ব্যবসায়ী, একজন ট্রাক ড্রাইভার, একজন দারোয়ান। এখনো ঠিক করে বোঝা যাচ্ছে না তাদের মৃত্যুর কারণ। সকল নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। টিভির ঘটনাটা দেখে রুহি ঠান্ডা হয়ে গেছে, নাস্তা গলায় আটকে গেছে। সে এই এলাকার সরকারি কর্মকর্তা। এই সকল খুনের তত্ত্বাবধানের দায়িত্ব তার ঘাড়েই পড়বে। যদিও সে আসল খুনিকে চেনে, তবে তার বিরুদ্ধে কোনো আইনত শাস্তি দিতে পারবে না। যদি সে মানুষ হয় তবে তার জন্য পৃথিবীর আইন প্রাপ্য। এখনো ভিন্ন গ্রহের প্রাণীদের জন্য আইন তৈরি হয়নি। আর আমরা পৃথিবীবাসী তো জানিও না অন্য গ্রহে কোনো প্রাণী আছে কিনা। অনেক গুজব শোনা যায় এলিয়েন নিয়ে, এমনকি এলিয়েনের শারীরিক কিছু ধারণা নিয়ে অনেক মুভি তৈরি হয়েছে। তবে সেগুলো কাল্পনিক, আমরা সবাই জানি। কিন্তু যদি এই কেসটার দায়িত্ব তার উপর পড়ে, তবে সে কখনোই পূর্ণ করতে পারবে না। আর নিজের দায়িত্ব না পারলে উপর মহল থেকে অনেক প্রেশার পড়বে। এখন সে কি করবে কিছুই মাথায় আসছে না। হঠাৎ চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে, কারণ তাকে কেউ একজন ফোন করেছে। ফোনটা হাতে নিয়েই চোখ কপালে, কারণ উপর মহল থেকে ডিআইজি স্যার ফোন করেছে। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, শুভ সকাল মিস রুহি। রুহি বলল, শুভ সকাল স্যার। স্যার বলল, কোথায় আপনি? জি স্যার, বাসায় আছি। সকালে প্রেস নিউজটা দেখেছেন? জি স্যার। এবার স্যার রেগে গিয়ে বলল, তো বাড়ি বসে কি বিয়ের সানাই বাজাচ্ছেন? এই খুনগুলোর রহস্য উদ্ভাবনের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আশা করি সব কেসের মতো এটাও অতি দ্রুত শেষ করবেন। আর এই কেসের জন্য আপনাকেই নির্বাচিত করা হয়েছে। দ্রুত থানায় যান আর নিজের দায়িত্ব পালন করুন। আমি সকল কাগজগুলো পাঠিয়ে দিচ্ছি। রুহি বলল। হ্যাঁ স্যার, ঠিক আছে। বলার সাথে সাথেই ডিআইজি স্যার ফোন কেটে দিল। রুহি কপালে হাত দিয়ে চিন্তা করছে, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। সবকিছুই তার জানা, তবে জেনেও তার হাত পা বাঁধা। সে কোনো প্রকার অর্ঘ্যের আসল রূপ সকলের সামনে আসতে দিবে না। আবার ওইদিকে ডিআইজি স্যার তার দায়িত্ব পালন করতে বাধ্য করছে। যদি তার কথা শুনে তবে অর্ঘ্যের শাস্তি হবে, আর যদি না শুনে তবে তার চাকরি চলে যাবে। তার জায়গায় অন্য কাউকে বসানো হবে। রুহি মনে মনে ভাবছে, উফ, আর কিছুই ভাবতে পারছি না। আর এই অর্ঘ্য এখানে ফেললো কেন লাশগুলো? কোনো এক জঙ্গলে ফেললে কি এমন ক্ষতি হয়ে যেত শুনি? ইচ্ছে তো করছে অর্ঘ্যকে ধরে গালে কয়েকটা থাপ্পড় মারতে। একে তো দোষ করেছে, তার ওপর বুক ফুলিয়ে সকলের মধ্যে লাশ 3টা ফেলেছে। সরিয়ে ফেললে কি হয় তার সে কি বোঝে না এতে পরবর্তীতে সমস্যা হবে? এখন উপায় একটাই, অর্ঘ্যকে ডাকা। আর অর্ঘ্য তো পারে অতীতে যেতে, এখন সেই পারবে এগুলোকে ধামাচাপা দিতে। হঠাৎ জানলা দিয়ে কিছু একটা উড়ে আসলো। পেছন দিকে তাকিয়ে দেখলো কাল রাতে সেই বিড়ালটা এসেছে। হ্যাঁ, এটা সেই অর্ঘ্যবাবুর প্রিয় বিড়াল।
রুহি হাত বাড়ালো, সাথে সাথে বিড়ালটা রুহির কোলে উড়ে বসলো। লম্বা ধবধবে সাদা পশমওয়ালা বিড়াল, হাতে পেয়ে গায়ে হাত বুলিয়ে আদর করছে। হঠাৎ বিড়ালটা রুহির কোল থেকে উড়ে গেল, উড়ে গিয়ে সামনে থাকা সোফার উপর গিয়ে বসলো। তবে সোফার উপরে না, বিড়ালটা অদৃশ্য কিছুর উপর বসেছে। হঠাৎ একটা কণ্ঠের শব্দ হলো। সামান্য এই বিষয় নিয়ে এত চিন্তার কিছু নেই। রুহি অবাক হয়ে বলল। আপনি কি অর্ঘ্য? অদৃশ্য কণ্ঠটা আবার নিজের রূপে আসলো এবং বলল। হ্যাঁ, আমি অর্ঘ্য। রুহি বলল। লাশগুলো সকলের সামনে না ফেলে যেখানে লোক সমাগম হয় না সেখানে ফেললে কি সমস্যা হতো শুনি? আমি তো লাশগুলো এখানে ফেলিনি। তবে কি আপনার খুনের বদলা অন্য কেউ নিচ্ছে? চিন্তাধারা বদলাও, মাথা ঠান্ডা করে ভেবে দেখো। কি ভাববো? আমাকে ডিআইজি স্যার ফোন করে হুমকি দিচ্ছেন, আর এই কেসের তত্ত্বাবধানে আমাকে নিয়োগ করা হয়েছে। আর এত জটিল কেস যার কোনো প্রমাণ পাবো না, আর আমি যদি আইনত সঠিক বিচার করি তবে তুমি সাজা পাবে। আর পৃথিবীর আইন সংবিধানে ভিন্ন গ্রহীদের কোনো শাস্তির আইন নেই। এখন আমি কি করব তাই বলো? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোমার যত শত্রু আছে সবাইকে একসাথেই মেরে দাও, আর তারপরে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। কয়েকদিন খুনগুলো ব্রেকিং নিউজ থাকবে। যেহেতু কেউ কোনো প্রমাণ পাবে না, তাই কেস ক্লোজ করা হবে। অর্ঘ্য বলল। তোমার কি মনে হয় এখানে শুধু সাধারণ মানুষ জড়িত? যদি তাই হয় তবে এক রাতেই আমি সবাইকে মেরে ফিরে যেতাম। তুমি যত সহজে বিষয়টা নিয়ে ভাবছো, বিষয়টা তত সহজ না। তোমার মায়ের মৃত্যুতে তোমার মতো কোনো ভিন্ন গ্রহী জড়িত, তাই বোঝাতে চাচ্ছ? বোঝাতে চাচ্ছে না, একদম তাই। আমি কাল রাতেই সবাইকে শেষ করে দিতাম। আচ্ছা চলো, তোমাকে তাদের কাছে নিয়ে যাই। বলেই অর্ঘ্য উঠে রুহির কাছে আসলো। রুহি কপালে দুই ভ্রু মাঝখান বরাবর হাতের বুড়ো আঙ্গুল রাখলো। সাথে সাথে একটা সাদা আলো জ্বলে উঠল রুহির কপালে। হঠাৎ রুহির চোখ বন্ধ হয়ে গেল। যখন চোখ খুলল তখন চারিপাশে অন্ধকার। মাথা ঘুরিয়ে আশেপাশে দেখতে শুরু করলো। চারিপাশে দেখে মনে হচ্ছে একটা গুহা, কিন্তু রুহি তো বাসায় ছিল, এখানে আসবে কি করে? হঠাৎ রুহির পেছন থেকে কেউ হেঁটে আসছে মনে হচ্ছে, আর কেউ না, এটা অর্ঘ্য। সে কিছু না বলে সোজা মধ্যের দিকে হাঁটা শুরু করলো। রুহিও কিছু না বলে তার সাথে যেতে শুরু করলো। চারিপাশে অন্ধকার। অনেকটা সমস্যা হচ্ছে রুহির এখানে হাঁটতে, কিন্তু সেদিকে অর্ঘ্য কোনো সময় ফিরেও দেখছে না। সে নিজের মতো যাওয়ার তালে আছে, মনে হচ্ছে তার সাথে কেউ নেই। রুহি কিছু না বলে পিছু নিয়ে চলতে থাকলো। সামনে কিছু একটা আলো জাতীয় দেখা যাচ্ছে, তবে কি এই পর্যন্ত আসা তার? দুইটা গুহা সামনে। অর্ঘ্য কিছু না ভেবে গড়গড় করে একটা গুহা দিয়ে ভিতরে প্রবেশ করলো। মনে হচ্ছে গুহাটা তার পরিচিত। রুহিও পিছু পিছু চলে গেল। হঠাৎ অর্ঘ্য পাশে থাকা একটা ছোট গুহা বা ছোট গর্ত আকৃতির রুমে প্রবেশ করলো। রুহিও দ্রুত তার সাথে সেখানে প্রবেশ করলো। রুহি অর্ঘ্যের চালচলন দেখে অনেকটা অবাক হচ্ছে। দৌড়ে অর্ঘ্যের সামনে গেল। তার চোখের দিকে চোখ পড়তেই রুহি প্রাণ যায় যায় অবস্থা। চোখ সম্পূর্ণ লাল বর্ণ হয়ে গেছে, মুখে চোয়াল বরাবর দুইটা বড় বড় দাঁত, কপালে নীল শিরাগুলো স্পষ্ট ফুটে উঠেছে। অর্ঘ্যের এমন রূপ দেখে রুহি ভয় পেয়ে গিয়েছে। এই রূপ কোনো সাধারণ রূপ না, অনেক হিংস্রতা ভর করেছে তার চোখে। হঠাৎ অর্ঘ্য থেমে গেল। রুহি এতক্ষণ শুধু দেখছিল এটা কেমন রূপ। অর্ঘ্য থেমে যাওয়ায় রুহিও থেমে গেল। চারিপাশে তাকিয়ে আবারও অবাক হয়ে গেছে। গুহার মধ্যে আলোকিত অনেক আলো, কিন্তু এই আলো না সূর্যের, না চাঁদের, না বিদ্যুতের। অনেকগুলো পাথর একত্রিত করে এই আলো বের হচ্ছে, আর পাথরগুলো গুহার চারিপাশে ছড়িয়ে স্থাপন করা। রুহি এমন জ্বলন্ত পাথর আগে কখনো দেখেনি, আর পৃথিবীতে এমন পাথর আছে কিনা তাও জানে না।
তবে কি রুহি ভিন্ন গ্রহে চলে এসেছে? চিন্তায় মাথা ফেটে যাচ্ছে রুহির। অর্ঘ্যকে স্পর্শ করলো, তবে অবাক হয়ে গেল। অর্ঘ্যের শরীরে কোনো স্পর্শ ছাড়াই রুহি হাত তার শরীরের মধ্য দিয়ে বেরিয়ে গেছে। তার মানে এখানে রুহির শরীর নাই, নাকি অর্ঘ্যের শরীর নাই? রুহি ভাবতেই পারছে না কিছু। কি হচ্ছে এসব? বাস্তবে কে নেই, রুহি নাকি অর্ধ? প্রতিবিম্ব কার হচ্ছে? এখানে রুহির সম্পূর্ণ শক্তি আছে, সম্পূর্ণ চিন্তাধারা সঠিক আছে, তবে কার প্রতিবিম্ব অর্থাৎ অবয়ব? হঠাৎ রুহি নিচের দিকে দেখলো। নিচের দিকে তাকিয়ে আরো একটা বড় ধরনের শক খেলো। 4 জন মানুষ একটা পিলার বরাবর হাত পা বাঁধা, বয়স প্রায় 45-46 হবে। সকলের সর্বোচ্চ 50 বছর। সকলের হাত পা পিলার বরাবর একসাথে বাঁধা। এখানে এরা কেন? আর অর্ঘ্যই বা এখানে কি করছে? রুহি বুঝতেই পারছে না কি করবে এখন। হঠাৎ অর্ঘ্যকে উদ্দেশ্য করে বেঁধে থাকা এক ব্যক্তি বলল, আমাদের এখানে বেঁধে রেখেছিস কেন? তোর শখ জেগেছে? আমাদের সাথে লাগতে আসিস না, অকালে মারা যাবি। অর্ঘ্য কথা বলা ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে গলা টিপে ধরে হিংস্র স্বভাবে ক্ষিপ্ত হয়ে পড়ল। আমাকে আমার মায়ের মতো ভাবলে ভুল করছিস। আমি একটু অন্যরকম। আমার রক্তটাও ভিন্ন। ওদের মতো শান্ত না। আরেক ব্যক্তি বলল, কে তুই? আর আমাদের এখানে বেঁধে রেখেছিস কেন? তোদের মতো পিশাচদের রক্ত দিয়ে স্নান করব। অনেক দিনের অপেক্ষার শেষ প্রহর এসেছে। এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। সেই ব্যক্তি হাসতে হাসতে বলল, আমাদের মৃত্যু? তুই কে, হ্যাঁ, যে আমাদের মারবি? চিনিস আমাদের? কারা আমরা? আমাদের আসল রূপ দেখলে ভয়ে এখান থেকে পালাবার শক্তিও পাবি না। আমাদের খুলে দে, আর এখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যা। অর্ঘ্য প্রথম ব্যক্তিকে ছেড়ে এই ব্যক্তির মুখ বরাবর একটা ঘুষি মারল। এক ঘুষিতেই মাথা সহ ঘাড় বেঁকিয়ে জায়গায় মারা গেল। রুহি অবাক হয়ে যাচ্ছে এইসব দেখে। সে এখনো শিওর না এখানে অবয়ব কার, তার নাকি এদের সকলের। আর 4 জনের একজনের মৃত্যুতে অন্য 3 জন ভয় পেয়ে গেল। যার মুখে ঘুষি মেরেছে তার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। হঠাৎ তাদের মধ্য থেকে একজন বাঁধন ছিঁড়ে ফেলল। বাঁধন ছিঁড়ে একটা হুঙ্কার করলো। সাথে সাথেই সেই ব্যক্তিও রূপ বদলি একটা ভ্যাম্পায়ার রূপের হয়ে গেল। রুহির এবার ভয় করছে। অর্ঘ্য যাদের সাধারণ মানুষ ভাবতো, তাদের মধ্যে একজন ভ্যাম্পায়ার। হঠাৎ মৃত ব্যক্তিরও হাত শক্ত হতে শুরু করলো। অন্য 2 জনও শয়তানি হাসি দিয়ে রূপ বদলাতে শুরু করলো। অর্ঘ্য অবাক হয়ে যাচ্ছে এদের পরিবর্তন দেখে। তার মানে এরা মানুষ না, এরা ছদ্মবেশ নিয়ে পৃথিবীতে লুকিয়ে আছে। এবার রুহিও একটু ভালো করে দেখলো। দেখেই অবাক হয়ে নিচে পড়ে গেল, কারণ এরা 4 জন বাংলাদেশের সর্বোত্তম ধর্ষক, যাদের নামে ধর্ষণের অসংখ্য কেস রয়েছে। আর যে সকল পুলিশ কর্মকর্তাদের এই সকল কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কোনো সঠিক প্রমাণ জোগাড় করতে না পারায় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অনেকে কোনো কিছু না বলে নিজেরাই রিজাইন লেটার দিয়ে চলে গেছে, কারণও বলেনি, শুধু বলেছিল এদের পেছনে পড়লে মৃত্যু নিশ্চিত। এমনকি অনেক অফিসার এই সকল রেপ কেস সন্ধান করতে গিয়ে মারা গিয়েছে, তাদের মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরা এতটাই নির্মম ধর্ষণ করে, তার রক্তশূন্য দেহ রেখে চলে যায়। হঠাৎ রুহির ভাবনার জগৎ থেকে ফিরে শুনতে পেল 4 জন ভ্যাম্পায়ারদের মধ্য থেকে একজন ভ্যাম্পায়ার বলল, আমি জানতাম তুই আসবি তোর মায়ের বদলা নিতে। আর তুই তো প্রথমেই ভুল করেছিস, আমাদের 3 মানুষ বন্ধুকে মেরে। অবশ্যই না মারলে আমরাই মারতাম, কারণ আমাদের পরিচয় তারাই জানতো। কিন্তু তুই একটু সহজ করে দিলি। আচ্ছা, তুই আবার প্রেমে পড়েছিস তাই না? ভবিষ্যতে এমনটা হওয়ার কথা ছিল। ভাবছিলাম তোর নাগরকে মেরে দেব, কারণ তাকে বাঁচানোর জন্য তুই নেই। আর যখন তোর নাগর ছাড়া তোকে মারবো, তখন একটু কম মজা হবে।
আর তুই তো ভালো করে জানিস আমরা কেন ভ্যাম্পায়ার রাজ্য থেকে চলে এসেছি। এবার অর্ঘ চেঁচিয়ে বলল, তোরা চলে আসিস নাই, তোদের গার্ড ধরে বের করে দিয়েছিল। তোদের মতো নিচু মনের কোনো ভ্যাম্পায়ার হতে পারে না। তোরা ভ্যাম্পায়ার জাতির কলঙ্ক। একটা ভ্যাম্পায়ার হাসতে হাসতে বলল। তুই ছোট থেকে মহারাজের কাছে। তাকে থামিয়ে দিয়ে আরেকটা ভ্যাম্পায়ার বলল, মহারাজ কাকে বলছিস বল, একটা নিকৃষ্ট প্রাণী যে রাজা নামে কলঙ্ক। আরেকটা ভ্যাম্পায়ার বলল। আচ্ছা তোকে এখানে মারবো না, তোকে একটু জ্বালিয়ে মারি। বলেই হঠাৎ করে চারজনই অদৃশ্য হয়ে গেল। রুহি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো হাতগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ রুহির চোখ খুলো, চোখে ঘোর ঘোর দেখছে। তার সামনে অর্ঘ্য বসে আছে, তার কোলে বিড়ালটা। রুহির চোখ মেলে তাকাতেই বিড়ালটা নেমে অর্ঘ্যের কোলে চলে গেল। রুহি বলল। আমি কোথায় ছিলাম? অর্ঘ্য বলল। কাল রাতে আমিও ওখানে ছিলাম, তোমাকে একটু অতীত দেখালাম। রুহি বলল। তুমি জানো এরা কত নারীর ধর্ষণ করেছে, কত খুন করেছে, কত জনের চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, সবই জানি। আচ্ছা এটা বলো, এরা কারা? আমি দেখলাম এরা ভ্যাম্পায়ার। যদি ভ্যাম্পায়ার হয় তবে তোমার গ্রহে থাকার কথা, যেহেতু গুহার মধ্যে বন্ধ করা, বাইরে আসার উপায় নেই। আবার তারা তোমার রাজার নামে খারাপ কথা বলল। তুমি বললে ওদের নাকি তোমাদের রাজ্য থেকে বের করে দিয়েছে। আমাকে সবটা বলো। যখন ভ্যাম্পায়ার রাজ্যের সাথে পৃথিবীর যোগাযোগ ছিল তখন আমাদের রাজ্য অনেক শান্ত ও শিষ্ট ছিল। তখন আমাদের রাজা নতুন রাজ্যভার পান। কিং এবিক তার রাজ্য জিত কিংকে দিয়ে যান। আর নতুন রাজাকে অনেকে মানতে চাইতো না। জিত কিং অসীম ক্ষমতার অধিকারী। তার কাছে আল্ট্রা গ্রাউন্ড পাওয়ার আছে, যার মানে সকল শক্তি থেকে আরও শক্তিশালী সম্পন্ন। কিন্তু সে খুব দয়ালু রাজা হওয়ার কারণে কাউকে কিছু বলতো না। আমাদের রাজ্যে না ছিল কোনো খুনোখুনি, না ছিল কোনো ঝগড়া বিবাদ। আমরা সবাই খুব শান্তিতে ছিলাম। অবশ্য সবটা শোনা কথা, আমার তখন জন্ম হয়নি। নতুন রাজার রাজত্বে কয়েকজন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তারা ভেবেছিল জিত হয়তো একজন সাদাসিধে রাজা, সে কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে না। ফলে তারা ভ্যাম্পায়ার রাজ্যের বিভিন্ন নারীদের অপহরণ শুরু করে এবং দর্শন করে তাদের হত্যা করে দেয়। এভাবে কয়েকদিন চলার পরে আমাদের রাজা একদিন রাতে ভ্রমণে বের হয় এবং তিনি দেখে ৬-৭ জন মিলে একজন নারীকে অপহরণ করেছে। তার রাজ্যে এমন অবস্থা দেখে তাদের বন্দি করে। পরের দিন রাজা সবাই বিচার শুরু হয়। তখন অনেক সাধারণ ভ্যাম্পায়ার তাদের বিরুদ্ধে নালিশ করে। এক প্রকারে এই ৪ জন বাদে অন্য কয়জন রাজার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে। ফলে রাজা রেগে গিয়ে রাজসভায় সকলের সামনে তাদের গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। অন্য কয়েকজনের মৃত্যু দেখে এই ৪ জন রাজার পায়ে ধরে প্রাণ ভিক্ষা চায়। রাজা দয়ালু হওয়ায় তাদের না মেরে ভ্যাম্পায়ার রাজ্য ত্যাগ করতে বলে এবং তারা ত্যাগ করে আর পৃথিবীতে এসে এই লীলাখেলা শুরু করে। আর আমার মায়ের সাথে সেই দিন এরাই খারাপ কাজ করেছিল আর শেষে মেরে ফেলে। বলেই অর্ঘ্য থামলো। রুহি বলল। তুমি কি পারবে? এদের সাথে এদিকে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এই খুনের সব জেনেও আমি কোনো প্রমাণ জোগাড় করতে পারবো না। ফলে অন্য সকলের মতো আমাকেও নিজে থেকে চাকরি ত্যাগ করতে হবে, না হলে সরকার নিজেই করবে। ৪ জনই আমার থেকে বয়সে বড়, জানি না কি হবে। আর তারা রক্ত খায়, যার ফলে তাদের শক্তি বেশি। এখন একটা উপায় আছে, আর তা হলো আমার রাজাকে ডাকা। সে নিশ্চয়ই কোনো না কোনো উপায় দিবেই। তার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি কাউকে হত্যা করতে পারবো না। কিন্তু রাজাকে এখানে পাবো কোথায়? অর্ঘ্য নিজের পকেটে হাত রাখলো এবং একটা জ্বলন্ত স্টোন বের করলো।
স্টোনটা ফ্লোরে রাখতেই আলো বাড়তে শুরু করলো। দিনের আলোর থেকেও অনেক বেশি আলো বের হচ্ছে। রুহি নিজের 2 হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ